যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নাগরিক কে, আপনি হয়তো বলবেন সাকিব আল হাসান, ডক্টর ইউনুস, অথবা আপনার মাথায় অনেক কিছু আসতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অবভিয়াস, রাইট? কিন্তু বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বিখ্যাত নাগরিক হচ্ছেন মোহাম্মদ আলী। হয়তো আপনাদের অনেকে এটা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য আবারও বলি, মোহাম্মদ আলী যিনি ছিলেন একজন বক্সার এবং 1964 সালের আগ পর্যন্ত যাকে পুরা পৃথিবী চিনত ক্যাসিয়াস ক্লে নামে, সেই বিশ্ববিখ্যাত বক্সার মোহাম্মদ আলী ছিলেন বাংলাদেশের নাগরিক, যে কথাটা অনেকেই জানেন না। 17 জানুয়ারি 1942 সালে জন্মগ্রহণ করা এই মার্কিন বক্সার 3 বার হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না বা এখনও নেই যিনি মোহাম্মদ আলীকে জানেন না। আমেরিকানদের মধ্যে বা যারা কালো বর্ণবাদী বিরোধী বা বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অনেকে দেখবেন যে ইসলামের দিকে কিছুটা হলে ঝুঁকে যাচ্ছে, এবং ক্যাসিয়াস ক্লে যে কারণে মোহাম্মদ আলী হয়েছিলেন তার পেছনে এই ধরনের একটা কারণ খুবই গুরুত্বপূর্ণ ছিল। যেমন উনি তার নামটাকে পরিবর্তন করার পরে যদি কেউ তাকে ক্যাসিয়াস ক্লে বলে ডাকতো উনি কিন্তু খুবই রেগে যেতেন। উনি বলতেন যে এটা একটা দাসের নাম, এটা স্লেভদের নাম, এই নাম আমি গ্রহণ করতে চাই না, এই নাম নিয়ে আমাকে আর ডাকা যাবে না। কেন তিনি এই কথাটা বলতেন? কারণ এই ক্যাসিয়াস ক্লে বা ক্লে নাম, এই নামগুলো দেওয়া হয়েছে তাদেরকে তারা যখন দাস হিসাবে আসেন এবং তাদের পূর্বপুরুষরা, এবং তারপরে তাদেরকে এই নামগুলো দেওয়া হয়েছিল, সেই নামগুলাই বংশ পরম্পরায় তারা বয়ে আনছেন। যে কারণে মোহাম্মদ আলী বলতেন যে আমি এই নামে আর পরিচিত না, আমি এখন একটা ফ্রি ম্যান, আমার নাম মোহাম্মদ আলী। তো ভালো, তিনি সম্ভবত মোহাম্মদ আলী নামটা নিয়েছিলেন এই কারণে যে মোহাম্মদ হচ্ছে ইসলাম ধর্ম প্রচারকের নাম এবং আলী হচ্ছে তার আলী ছিলেন চতুর্থ খলিফা, যিনি সরাসরি প্রচণ্ড রকমের মুষ্টিযুদ্ধ এবং অন্যান্য ধরনের বীর বিক্রমে লড়াই চালানোর জন্য বিখ্যাত ছিলেন। সে কারণে এটা খুবই স্বাভাবিক যে তিনি আসলে আলীর নাম নেবেন। তবে আমরা যেটা আসলে হাইলাইট করতে চাই আজকে সেটা হচ্ছে যে মোহাম্মদ আলী কখন বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করলেন। বাংলাদেশে 1978 সালে তিনি কেন এসেছিলেন তারও আগের আরেকটু কথা বলতে হয়। 1967 সালে আমেরিকান সরকার তাকে গ্রেফতার করতে চায় এবং তার বক্সিং টাইটল সব কিছু কেড়ে নেওয়া হয়। কারণ যখন ভিয়েতনামে যুদ্ধ চলতেছিল তখন আমেরিকান সরকার বলে যে আমাদের উনাকে যুদ্ধে যাওয়ার জন্য বলা হলে তিনি বলেন যে ভিয়েতনামের কেউ তো আমাকে নিগার বলে নাই। তার মানে উনি বলতে চাইলেন যে ওদের কেউ তো আমাকে নিগার বলে নাই, আমি কেন ওদের সাথে যুদ্ধ করব। সো উনি এতটাই, আমি এতক্ষণ যেগুলো বললাম তা থেকে আপনারা বুঝতে পারছেন যে তিনি আসলে বর্ণবাদী যেই সমাজ সেটার কাছ থেকে খুবই খারাপভাবে নিগৃহীত হয়েছেন। তার একটা জীবন, মানে পুরো জীবন ধরে তিনি এটার বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করছেন এবং অফকোর্স এই কারণে তিনি ভিয়েতনাম ওয়ারের বিরুদ্ধে কথা বলছেন। তবে সবশেষে যেটা হয় যে 1971 সালে তাকে এইসব মামলা বা এই ধরনের অভিযোগ থেকে তাকে খালাস করে দেওয়া হয়। এরপরে তিনি যখন আবারও আগের মতন বাইরে যাওয়া শুরু করছেন, এর একটা পর্যায়ে 1978 সালে বাংলাদেশে তিনি আসেন এবং বাংলাদেশে যখন তিনি আসেন তখন তিনি বাংলাদেশে তাকে এই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়। মোহাম্মদ আলী বলেছিলেন বাংলাদেশ একটি সাহসী মানুষ দিয়ে ভর্তি দেশ। যদিও আমাদের সাহসিকতার নমুনা আমরা খুব একটা দেখি না, আমাদের সাহসিকতার নমুনা দেখা যায় শুধুমাত্র আমাদের মারতে মারতে দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেললে এরপরে আমরা গর্জে উঠি, কিন্তু ততদিন অনেক দেরি হয়ে যায়। যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম 71 সালে, যেমনটা আমরা দেখতে পেয়েছিলাম 90 সালে, এমনটা আমরা দেখতে পেয়েছিলাম 1/11-এর সময় এবং 24 জুলাই আগস্টের সময়, এবং তারপরে এখন যে ইসলামিক সার্চ দেখা যাচ্ছে, আমার মনে হচ্ছে যে আমরা আবারও দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা আবারও সাহসী জাতি হিসেবে গর্জে উঠবো, বাট তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। বাট মোহাম্মদ আলীর এই নাগরিকত্ব পাওয়ার ঘটনাটি অনেক বেশি আলোচিত ছিল ওই সময়, এবং একটু আগেও আমি দেখতেছিলাম যে রেডিটে কিছু মানুষজন বলতেছে যে মনে হয় নেশন অফ ইসলাম কে ফর্ম করছে বা কে ইনফ্লুয়েন্স করছে এই বিষয়টা কখনো জানা যায় না। তবে অনেকে মনে করেন এটা পাকিস্তান হবে, কারণ ওখানে এক জায়গাতে বলা হয়েছিল এশিয়ার কেউ বা এশিয়ার কোনো একটা দেশ এটা করছে। তবে মোহাম্মদ আলীকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে দেখে তাদের মনে হয়েছে যে হইতে পারে এটা বাংলাদেশ করছে। বাট ওইগুলো অনেক ধরনের পলিটিক্যাল রিলিজিয়াস আলোচনা। বাট বটম লাইন হচ্ছে যে পৃথিবী বিখ্যাত বক্সার এবং বাংলাদেশের এ যাবৎকালের সবচেয়ে বিখ্যাত নাগরিক হচ্ছেন মোহাম্মদ আলী।
কারণ মোহাম্মদ আলীকে পুরো পৃথিবী যেভাবে ওয়ার্ল্ড ওয়াইড চেনে সেভাবে আসলে আমাদের অন্য কাউকে, অন্য কোনো নাগরিককে, বাংলাদেশের স্থায়ী নাগরিক হন, সম্মানসূচক নাগরিক হন, সব কিছু মিলায় অন্য কোনো বাঙালিকে এত বেশি মানুষ আসলে চেনে না। তিনি হইতে পারেন বঙ্গবন্ধু, তিনি হইতে পারেন সাকিব আল হাসান, তিনি হইতে পারেন ডক্টর ইউনূস। বাট ডক্টর ইউনূসকে যতজন মানুষ চেনে বা বঙ্গবন্ধুকে যতজন মানুষ চেনে বা চিনত, ইভেন সাকিব আল হাসানকে যতজন মানুষ চেনে বা চিনত, তার থেকে অনেক 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 বেশি মানুষ চেনে মোহাম্মদ আলীকে। সুতরাং তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত নাগরিক। বাংলাদেশের দ্বিতীয় যে নাগরিকের নামে কথা বলতে চাই, উনার নাম হচ্ছে জন কে। উনি ছিলেন একজন ফরাসি এবং আমরা অনেকে হয়তো এই বিষয়টা জেনে থাকবো যে যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে তখন বাইরের দেশ থেকে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটে, যেগুলোর কারণে পুরো পৃথিবীতে বাংলাদেশের স্ট্রাগলটা অনেক দ্রুত ছড়িয়ে যায়। এবং এখন যেরকমটা আপনারা দেখছেন যে অনেকগুলো কনফ্লিক্ট আছে, যেগুলোর নাম আমি বলতে চাই না যেহেতু এটা অফ টপিক, সেগুলো নিয়ে পৃথিবীবাসীর কোনো মাথা ব্যথা নাই। তার কারণ হচ্ছে পৃথিবীবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে যারা, অথবা যত বেশি মানুষই আহ্বান জানাচ্ছে, সেখানে আসলে খুব বেশি গল্প তৈরি হয় নাই এখন পর্যন্ত। কিন্তু বাংলাদেশের জন্য অনেকগুলো গল্প তৈরি হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যখন কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল তখন বব ডিলান 2 বছর ধরে কোনো পাবলিক শো করেন না। যিনি বব ডিলান আরেকজন ফোক আইকন, তাকে বলা হয়তো কিং অফ ফোক। এবং জর্জ হ্যারিসন যখন ওই পুরা বিষয়টা নিয়ে রবিশঙ্করের কাছ থেকে ইনফ্লুয়েন্সড হয়ে জিনিসটা করতে চাইছিলেন, তখন বব ডিলান বলছিল যে আমি করতে পারবো না। এটা বাইক অ্যাক্সিডেন্ট মোস্ট প্রবাবলি হওয়ার পর থেকে তিনি আসলে কখনো জনসম্মুখে পারফর্ম করতে আসেন না এবং তিনি মানাও করে দিয়েছিলেন যে আমি করবো না। সুতরাং বব ডিলান যখন 2 বছর পর্যন্ত পাবলিক অ্যাপিয়ারেন্স না করে বাংলাদেশের জন্য কনসার্ট ফর বাংলাদেশ করতে মঞ্চে এসে উঠেন, তখন আসলে এটা একটা বড় ঘটনা হয়ে যায়। এবং বাংলাদেশের জন্য এরকম টাইপের বড় ঘটনার জন্ম দিয়েছিল বেশ কয়েকটা ঘটনা। তার মধ্যে একটা হচ্ছে অফকোর্স কনসার্ট ফর বাংলাদেশ। এটা তো ম্যাসিভ ব্লো ছিল, পুরো আমেরিকাতে দাবানলের মতন খবরটা ছড়াই গেছিল যে বাংলাদেশ নামে একটা দেশ ফাইট করতেছে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, গেরিলারা যুদ্ধ করতেছে, বাংলাদেশের স্বাধীনতা দরকার। এবং তখন বাংলাদেশের বিরুদ্ধে ছিল মার্কিন সরকার। তার মধ্যে এটা করার একটা বিশাল কাজে আসছিল, কারণ তা না হলে সমস্ত খবর আসতেছিল মার্কিন চ্যানেল থেকে। এরকমই আরেকটা ঘটনা যেটা ম্যাসিভলি আলোড়ন ফেলছিল, সেটা হচ্ছে যে যখন ফ্রান্সে একটা সময় ছিল ডিসেম্বরের, যখন আসলে ওয়েস্ট জার্মানির যিনি প্রধান তিনি আসছিলেন একটা মিটিং করতে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে। এবং তখন আসলে উনি ফ্রান্স থেকে মেবি চলে যাচ্ছেন যেই দিন, সেই দিনটি ছিল 3 ডিসেম্বর 1971। তো উনি যখন এয়ারপোর্ট থেকে চলে যাওয়ার জন্য আসছেন তখন প্রচুর পরিমাণে প্রোটোকল, প্রচুর পরিমাণে হট্টগোল শুরু হয়, কারণ অবশ্যই সিকিউরিটি ডিটেলস অত্যন্ত সতর্ক ছিল যাতে ওয়েস্ট জার্মানির প্রধানের যাতে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঘাটতি না থাকে। এবং এই ফাঁকে একটা ঘটনা ঘটে যায়। তখন একজন ফরাসি যুবক একটি প্লেনের মধ্যে উঠে যান, যেটি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটা প্লেন, যার যাওয়ার কথা ছিল মোস্ট প্রবাবলি পাকিস্তানে যাচ্ছিল সেটা। তো ওই প্লেনটাতে তিনি উঠে গেলেন, কিন্তু আসলে তিনি ওই প্লেনে বোর্ড করার কথা তার ছিল না। এবং তিনি প্লেনে উঠে যাওয়ার পর দেখা গেল তার কাছে আছে একটি পিস্তল এবং তিনি দাবি করলেন তার ব্যাগের মধ্যে আছে বোমা। তিনি প্লেনটিকে হাইজ্যাক করেন, ককপিটে ঢুকে পিস্তল ঠেকান হচ্ছে পাইলটের মাথার দিকে। এবং তারপরে তিনি ওই প্লেন তো ওখানে হল্ট, এবং বাইরে থেকে যখন যোগাযোগ করা হয় তখন তিনি দাবি জানান যে এই প্লেনটাতে তিনি থাকবেন, এই প্লেনটার তিনি কর্তৃত্ব নিয়েছেন এবং এই প্লেনের মধ্যে 20 টন মেডিকেল সামগ্রী পাঠানো হলে তিনি হস্টেসদেরকে ছেড়ে দিবেন। শর্ত একটাই, তিনি 20 টন মেডিকেল সাপ্লাই নিয়ে ফ্লাই করবেন কোথায়? পূর্ব পাকিস্তানে, যেখানে বাঙালিদেরকে মেরে ফেলা হচ্ছে এবং বাঙালিদেরকে কলেরার ওষুধ দেওয়ার জন্য বা খাবারের দেওয়ার জন্য কেউ নেই। বাংলাদেশে লাখ লাখ মানুষ মরে যাচ্ছে। সো ইভেনচুয়ালি যেটা সময় 30 লাখ শহীদ এসে পৌঁছায়। এবং সেইটা দাবিটা মেনে নেওয়ার আগ পর্যন্ত তিনি আসলে প্লেন থেকে নামবেন না, একজন হস্টেসকেও ছাড়বেন না, এবং বাড়াবাড়ি করলে, তেড়িবেড়ি করলে তিনি ফাটাই দিবেন বোমা। এই ঘটনা যখন ঘটে তখন তো পুরা এয়ারপোর্ট লকডাউন করা হয়, ওয়েস্ট জার্মানির মিনিস্টারকে সরাই নেওয়া হয়, মানে এইটা পুরা তখনকার ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টারের কান পর্যন্ত যায় এবং এটা ম্যাসিভ একটা ঘটনা। এবং তখনই দাবানলের মতন পুরো পৃথিবীতে খবরটা ছড়ায় যায় যে বাংলাদেশ নামের কোথায় যেন একটা যুদ্ধ হচ্ছে, সেখানে লাখ লাখ মানুষ মরে যাচ্ছে চিকিৎসার অভাবে, খাবারের অভাবে, এবং পাকিস্তান আর্মির গুলিও করতেছে। সব কিছু মিলায় একটা বিতিকিচ্ছির অবস্থা। এবং সেই অবস্থাটা কিভাবে জানতে পারলো লোকজন? যে একজন ফরাসি যুবক যার নাম হচ্ছে জন কে,
যদিও আমি নিশ্চিত যে আমার উচ্চারণ কিছুতে ফরাসি উচ্চারণ হচ্ছে না, বাট আপনারা নামটা দেখে নেন, আমি এখানে দিয়ে দিব। তিনি একটা প্লেন হাইজ্যাক করে ফেলছেন। তো ঘটনাটা অত্যন্ত চমকপ্রদ। ইভেনচুয়ালি ঘটনাটা কী হয় যে তিনি যখন প্লেন হাইজ্যাক করে প্রথমে তার সাথে নেগোশিয়েট করার চেষ্টা করা হয়, তারপরে অনেকক্ষণ ধরে নেগোসিয়েশন চলে, 3 ঘন্টা ওর সামথিং অথবা 6 ঘন্টা ওর সামথিং। তারপরে তিনি তার দাবিতে অটল। ফাইনালি ফ্রেঞ্চ প্রাইম মিনিস্টার বলে কি যে ওরে তুমি দাবি মেনে নাও, ওর যা চাচ্ছে সেটা দিয়ে দিব আমরা। ওকে বলছে দেখো তোমার তো কথা আমি শুনলাম, কিন্তু 20 টন তো আর একটা প্লেনে ঢোকানো সম্ভব না, তোমাদেরকে আমি তোমার কথা দিচ্ছি এই প্লেনের মধ্যে 1 টন দেবো এবং তুমি এই প্লেনটা নিয়ে যেতে পারবা এবং বাকি 20 টনের বাকি অংশটা আমরা পাঠাই দিব সরকারিভাবে। প্রথমে বলা হচ্ছিল যে তুমি নেমে আসো বাবা, আমরা কথা দিচ্ছি যে তুমি যা চাচ্ছ তাই পশ্চিম পূর্ব পাকিস্তানে পাঠানো হবে, কারণ দাবি তো যৌক্তিক, মানুষকে সাহায্য দিব, সমস্যা কি। কিন্তু রাজি হয় নাই। তখন প্লেনের মধ্যে শেষ পর্যন্ত রাজি হয়েছে, ঠিক আছে প্লেনে আমরা জিনিস পাঠাবো। তো প্লেনের মধ্যে জিনিস পাঠানোর জন্য যারা মানে ভারী জিনিসগুলো বয়ে বয়ে নিয়ে আসছিল, তারা নিয়ে আসছে দেখে ওই কে বলে কি যে ঠিক আছে দাও আমি হেল্প করি, বলে সে নিজেও কিছু হেল্প করতেছিল। তো এর মধ্যে যেটা হয় যে একটা ওষুধের বাক্স নিয়ে আসে, মোস্ট প্রবাবলি ভুলে গেছি, মোস্ট প্রবাবলি ওষুধের বাক্স আর কি। তো ওই ওষুধের বাক্স নিয়ে আসছিলো, তো ওর হাতে দিতে বলছে, তো ওই ছিনতাইকারীকে তারা দিয়ে দেয়। তখন 2 হাতই দিয়ে ও ধরে ওইটা। তখন আসলে যে ওষুধের বাক্স দিলে এরা সবাই তো আসলে ফ্রেঞ্চ পুলিশ আন্ডার কাভারে আছে আর কি, তখন ওকে ওরা ধরে ফেলার পর তাকে পুলিশ মানে নিয়ে যাওয়ার পরে ওকে জেলখানায় ভরে, যেটা 1973 সালে তাকে শেষ পর্যন্ত মানে মাফ করা হয়, কারণ যেহেতু তার উদ্দেশ্য আসলে ডাকাতি করা ছিল না, পাশাপাশি ব্যাগের মধ্যে অ্যাকচুয়াল কোনো বোমাও ছিল না, মানে আসলে ওরা প্যাসেঞ্জারদের কোনো রিয়েল রিস্কে ফেলে নাই এবং যে কাজটা সে করছে মানবতার জন্য, যে কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও এটা ছেড়ে দেওয়ার পরও যেটা হয় যে তার কিন্তু অভিযান শেষ হয় নাই। 1976 সালে সে আরও বড় একটা স্ট্যান্ড করার চেষ্টা করে, যেখানে একটা ব্যাংক থেকে 8 মিলিয়ন ফ্রাঁ বা ফ্রেঞ্চদের যে টাকা সেটা তিনি লুট করার পরিকল্পনা করেন, কারণ তিনি সিস্টেমটা যে ভেঙে পড়তেছে এইসব জিনিস দেখানোর জন্য। এটা আরেকটা মানে বিপ্লবী অ্যাক্ট আর কি। যদিও ওটা তিনি করতে পারেন না, এটা ফাঁস হয়ে যায় এবং তারপরে তাকে পালাই যেতে হয় ফ্রান্স থেকে, কারণ এইসব ফাইজলামি করলে তো হবে না। সবসময় আপনি মানবতা খাতিরে প্লেন হাইজ্যাক করে ফেলবেন, ব্যাংক ডাকাতি করে ফেলবেন, এটা তো আসলে সবাই ছেড়ে দেবে না। সো তাকে শেষ পর্যন্ত পালাই যেতে হয় এবং ইভেনচুয়ালি একটা খুবই অদ্ভুত ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ান একজন লেখিকা, তিনি একটা বিশেষ অবস্থায় একটা বোট ভাড়া করতে বাধ্য হন, যে বোটটা শ্রীলঙ্কায় যাচ্ছিল মোস্ট প্রবাবলি, এবং তিনি খেয়াল করেন যে যিনি হচ্ছে বোটটার মালিক, যিনি বোটটা চালাচ্ছেন, তিনি খুবই একটা মানে দারুণ একটা ক্যারেক্টার, ফ্রেঞ্চ একটা লোক। এবং তিনি একটা সময় প্রথমে উনি খুবই বিমোহিত ছিলেন যে এত দারুণ মানুষ দেখাই যায় না, এবং তারা অনেক ধরনের ঝড়ঝাপটার মধ্যে পড়েন, অনেক ধরনের কাহিনী করে তারা এই সমুদ্রে আসার সময় তাদের মধ্যে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ হয়। কিন্তু এই পর্যায়ে যাওয়ার পরে যখন ট্রাস্ট বিল্ড হয়েছে এভরিথিং, তখন সে রিভিল করে যে আসলে তুমি তো লেখিকা, আমার তো নিজের আত্মজীবনী লিখতে ভালো লাগে না, মনে হয় যে আমি নিজের ব্যাপারে বাড়ায় বলবো, তো তুমি কি আমার গল্পটা লিখবা? তখন ও বলে যে কী গল্প তোমার? ও বলে যে এই যে মনে আছে না যে ফ্রান্সে একবার $8 মিলিয়ন ফ্রাঁ হচ্ছে ডাকাতি করার জন্য, ব্যাংক লুট করার জন্য একটা ঘটনা ঘটছিল। বলছে হ্যাঁ, আমি সেই লোক। তারপরে ওকে বলে যে বাংলাদেশের জন্য যে স্টার নিছিল এভরিথিং, এবং এই সব কিছুই ওই অস্ট্রেলিয়ান লেখিকার বই রেকলেসের মধ্যে আছে, যে তিনি আসলে উনার পিস যেটা আর কি, ওটার মধ্যে উনি লিখে রাখছেন যে আসলে এই ভদ্রলোকের ব্যাপারে, এবং ওইটা খুবই ফ্যাসিনেটিং আর কি, যে কী ধরনের একটা ক্যারেক্টার ছিলেন তিনি। তো তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয় যখন তারও আগে ফরাসি লেখক এবং মন্ত্রী আছেন একজন, আন্দ্রে মার্লো মোস্ট প্রবাবলি তার নাম, তিনি বলেন যে এই লোক তো 6 লাখ লোকের জীবন বাঁচাইছে, কারণ ইভেনচুয়ালি মানে ফ্রেঞ্চ সরকার বাংলাদেশে কিন্তু এই সাহায্য পাঠাইছিল, ইন্ডিয়াতে সম্ভবত পাঠায় ওই সাহায্যটা, যেটা বাংলাদেশের মানুষের উপকার করে। এবং উনার ব্যাকগ্রাউন্ড ছিল যে উনি একজন ফ্রেঞ্চ সোলজার ছিলেন প্রথমে, পরে উনি এভাবে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত হয়ে যান। তবে তিনি হচ্ছেন আমাদের দ্বিতীয় আরেকজন খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের নাগরিক, যাদেরকে আসলে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছিল। এরপরে আমরা আসব তৃতীয় বাংলাদেশি নাগরিকের প্রসঙ্গে, যিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত গর্ডন গ্রিনিচ। তো গর্ডন গ্রিনিচকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার পেছনের কাহিনীটা বলার আগে আমরা একটু গর্ডন গ্রিনিচের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনে নিতে পারি। 1951 সালের 1 মে বারবাডোসে জন্মগ্রহণ করেন গর্ডন গ্রিনিচ, এবং তিনি ছিলেন একজন খুবই সেই মারমুখী ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার। ইভেনচুয়ালি তিনি বাংলাদেশের কোচ হওয়ার দায়িত্ব পান।
এবং ঘটনাচক্রে 1997 সালে যখন বাংলাদেশ আইসিসি ট্রফি খেলতে যাচ্ছে তখন তিনি ছিলেন বাংলাদেশের কোচ, এবং প্রত্যেকটা মানুষ স্বীকার করে, বাংলাদেশের ক্রিকেট যারা বোঝে, জানে এবং ফলো করে তারা সবাই স্বীকার করে যে গর্ডন গ্রিনিচ হচ্ছে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে আসছেন, যেটা আসলে না হলে কেনিয়ার মতন বা নামিবিয়ার মতন বাংলাদেশ আসলে কখনোই আজকের বাংলাদেশ হইতে পারতো না, যে টেস্ট স্ট্যাটাস পায় 10ম দেশ হিসেবে। তবে 1997 সালে ট্রফিটা যে জয় করা হয়েছে, তারপরে বাংলাদেশ এই পর্যায়ে আসে, 99 সালের ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্যতা, ওয়ার্ল্ড কাপের মধ্যে যে একটা পাকিস্তানকে হারায় দেওয়া, এভরিথিং সব কিছু মিলায়, এই কারণে বাংলাদেশ সরকার গর্ডন গ্রিনিচকে টেস্ট নাগরিকত্ব দেন। কিন্তু এখানে আমাদের কিছু অন্ধকার ইতিহাসও আছে। তবে সেটা যাওয়ার আগে বলি যে গর্ডন গ্রিনিচ বলছিলেন তখন পাসপোর্টটা পেয়ে তিনি খুবই আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলছেন যে আমি পৃথিবীর যেখানে যাব ওখানে পাসপোর্ট দেখাবো, এবং এই কথা তিনি রাখছেন। তিনি সবসময় বাংলাদেশের ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলছেন, কিন্তু তাকে বাংলাদেশ থেকে খুবই অপমান করে প্রায় গলা ধাক্কা দিয়ে বিদায় দিয়ে দেওয়া হয়। এবং বাংলাদেশের তো সব কোচদেরকে নিয়েই এই ধরনের কথা বলা হয়, বাট গর্ডন গ্রিনিচের কথাটা একটু আলাদা রকমের। কারণ গর্ডন গ্রিনিচকে যে পরিস্থিতিতে এবং যে অবস্থায় বিদায় করে দেওয়া হয়, চাকরি থেকে বরখাস্ত করা হয়, সেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা ব্যাপার। কারণ 97 সালে আমরা আইসিসি ট্রফি জিতছি এবং কেনিয়াকে হারিয়ে ফাটাফাটি অবস্থা। আমরা টেস্টের জন্য তদবির করা শুরু করছি টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য, এবং তারপরে আমরা 99-এ যে পাকিস্তানকে বিট করছি এন্ড এভরিথিং, মানে সব কিছু আমাদের একদম সবচেয়ে পিক টাইম বাংলাদেশ ক্রিকেটের। এবং এটা আসছে কার হাত ধরে? গর্ডন গ্রিনিচের হাত ধরে, মানে কোনো ডাউট নাই। এই পর্যায়ে আসার পরে বাংলাদেশের মানুষজন বা প্রেসিডেন্ট বা যারা মুখপাত্র আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তারা সবাই আইসিসিকে পুশ করার চেষ্টা করতেছে যে আমাদেরকে তোমরা টেস্ট স্ট্যাটাস দাও। বাট গর্ডন গ্রিনিচ তখন একটা বিভিন্ন জায়গাতে বলেছিলেন যে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়া ঠিক হবে না, কারণ দল এখন রেডি হয় নাই। কারণ কি, উনার কথা ভালো ছিল যে বাংলাদেশের যে ডোমেস্টিক ক্রিকেট সেটার গ্রাউন্ডই তৈরি হয় নাই। এখন টেস্ট মানে কি, ধরেন যে কয়েকদিন আগে খেলতে হচ্ছে এই ধরনের সাদা জামা পরে কাঠের বল দিয়ে ক্রিকেট খেলতো যারা আইসিসির সহযোগী দেশ তাদের সাথে 2 বছর আগে। হ্যাঁ, হঠাৎ করে টেস্ট স্ট্যাটাস পাইছে, প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, ওরাতে ভালো করছে ঠিক আছে, কিন্তু টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য আপনার মাঠের মধ্যে দীর্ঘমেয়াদী একটা ডোমেস্টিক ক্রিকেটের কালচার থাকবে। সেখান থেকে আপনার আস্তে আস্তে ওই পর্যায়ে যাবেন যেখানে টেস্ট অর্জন করতে হবে আপনাকে। বাট ওই সময় এই কথাটা বলাটা তার জন্য কিন্তু সঠিক ছিল যে আসলে বাংলাদেশকে এখন আমরা কেন টেস্ট স্ট্যাটাস দেওয়ার কথা বলতেছি। তো সঙ্গত কারণেই আমাদের বোর্ড অনেক বিরক্ত ছিল যে আমরা সবাই চেষ্টা করতেছি আইসিসির কাছ থেকে আমরা নেব টেস্ট স্ট্যাটাস, আমাদের কোচই যদি বলে যে ওদেরকে দেওয়া যাবে না তাহলে তো খারাপ। সো তার চাকরি নট করে দেওয়া হয়, এবং তাকে খুব একটা সম্মানের সাথে যে বিদায় দেওয়া হয়েছে তাও না, কাইন্ড অফ তাকে ঘাট ধাক্কাতে বের করে দেওয়া হয়েছে। বাঙালির স্বভাব, যেমনটা আমরা সবসময় করে থাকি, যে কাউকে মাথায় তুলতে 2 সেকেন্ড ভাবি না, আবার আসার মারতেও 2 সেকেন্ড ভাবি না। ব্যাপারটা অনেকটা ওই রকম, যেটা আমাদের লং ট্রেডিশন আর কি, যেটা আমরা করে থাকি। চতুর্থ যে মানুষটাকে নিয়ে আজকে আমি কথা বলতে চাই, যিনি বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছিলেন, তিনি ছিলেন ফাদার মারিনো রিগন। তিনি ছিলেন একজন ইতালীয় ধর্মযাজক, যিনি 1971 সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয় তখন গোপালগঞ্জের বানিয়ারচর মেবি জায়গাটার নাম, যেখানে তার কার্যক্রম ছিল, এবং ওই সময় তিনি অ্যাক্টিভলি মুক্তিযোদ্ধাদেরকে সাহায্য করেছেন, চিকিৎসা দিয়েছেন। তারপরে যখন যুদ্ধ খুবই প্রকট অবস্থায় আছে তখন তিনি একটা সার্জারি কেন্দ্র তৈরি করেছেন, যেখানে অপারেশন করা থেকে শুরু করে ম্যাসিভলি ডিরেক্ট বাংলাদেশের মাটিতে থেকে শত্রুর একেবারে বুকের মাঝখানে থেকে তিনি বাংলাদেশের মুক্তিবাহিনীকে সরাসরি সাহায্য করেছেন এবং এইভাবে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। এইটা ছিল মুক্তিযুদ্ধের সময় তার একটি অবদান, যেটা বিদেশি নাগরিকদের মধ্যে খুব বেশি মানুষের কাছ থেকে এটা আমরা পাই নাই, এবং পাওয়ার যে খুব দায় আছে তাও না। বাট তারপর আরও কিছু, এই লিস্টে আরও কিছু মানুষজন আছে যাদের ব্যাপারে হয়তো অন্য একটা ভিডিওতে কথা বলা যাবে। বাট উনি যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখনও কিন্তু উনি চলে আসেন নাই, তিনি তারপরও বাংলাদেশে থেকেছেন এবং বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন 2009 সালে। শেখ হাসিনা তাকে এই সম্মানসূচক বাংলাদেশের নাগরিকত্ব দান করেন, এবং তিনি 17টি বিভিন্ন প্রতিষ্ঠান চালু করেন বা প্রতিষ্ঠিত করেন, যেগুলো বাংলাদেশের বিভিন্ন ধরনের উন্নয়নে ভূমিকা রাখে। তার মধ্যে নারী কর্মসংস্থান হচ্ছে একটা। এবং তার যে এই ভূমিকা, তার যতটুকু আত্মত্যাগ বাংলাদেশের জন্য ছিল, তার মৃত্যুর পরও কিন্তু তার মরদেহটিকে তার ইতালিতে নিয়ে যাওয়া হয় নাই। তিনি তখন একজন ইতালীয় বাংলাদেশি নাগরিক এবং তাকে মংলায় সমাহিত করা হয়। তো আমার মনে হয় যে এই লিস্টের মধ্যে আমরা আরও অনেক মানুষকে জায়গা দিতে পারতাম।
তবে আজকে আমি চাই নাই যে প্রতিবারের মতন আর কি ভিডিও বাড়তে বাড়তে একেবারে 30 মিনিট পার হয়ে যাক, কারণ আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষেরই অনেক দীর্ঘ ঘটনা আছে। যেমন মোহাম্মদ আলীর বাংলাদেশ ভ্রমণ নিয়েও একটা মোটামুটি 30 মিনিটের আলোচনা করা যায়, বা বাংলাদেশকে নিয়ে তিনি কেন আসলেন, কি হইলো না হইলো, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যায়। তারপরে আছে আমাদের যিনি মানে জকে আমাদের যে রবিনহুড, যিনি হচ্ছে ব্যাংক ডাকাতি করে $8 মিলিয়ন নিয়ে নেবেন, যিনি হচ্ছে পাকিস্তানের এয়ারলাইন্স থেকে একদম নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের জন্য ত্রাণ সামগ্রী তৈরি করার বা উদ্ধার করার চেষ্টা করেছেন। উনার যে লাইফটা, উনার লাইফ তো ওখানে শেষ না। উনি ইভেনচুয়ালি যেটা করেন যে কলকাতাতে তিনি মারা যান মোস্ট প্রবাবলি। তার মানে ওয়াইফ নিয়ে তিনি এই ইন্ডিয়াতে এসে বাংলাদেশের ঠিক পাশে এসে তিনি থাকতেন। তার নাগরিকত্বের ব্যাপারটা তিনি কাজে লাগাননি কেন, বা আদৌ লাগাইছেন কিনা এটা আমরা জানি না, কারণ তার লাইফ হচ্ছে অনেক অ্যাডভেঞ্চারাস। তার লাইফে অনেক ঘটনা আছে যেগুলো বলতে গেলেও আসলে 1 ঘন্টার একটা ভিডিও বানানো সম্ভব। তবে আমার আশার যেটা, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশের যে এই ধরনের আনসাং নাগরিকরা আছেন তাদের ব্যাপারে আপনারা জানেন, এবং তাদের ব্যাপারে একটু গুগল করেন, একটু পড়াশোনা করেন, বা একটু জানেন, ভালো লাগবে জানতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদেরকে, আমরা একদম ছোটবেলা থেকে আমি যেভাবে বাংলাদেশে বড় হয়েছি, আমার কাছে মনে হয়েছে কি যে আমাকে সবাই বলতো বাংলাদেশ তো কেউ চেনেই না, বাংলাদেশকে তো কেউ পাত্তাই দেয় না, বাইরের দেশের মানুষের বাংলাদেশকে পাত্তাই দেয় না। এবং বাংলাদেশিদের খাসলত খারাপ, এই কারণে বাংলাদেশের ব্যাপারে বাইরের দেশগুলোতে অনেক নেগেটিভ রিভিউ আছে। কিন্তু বাংলাদেশকে কেউ চেনেই না, বা বাংলাদেশকে কেউ ভালো কারণে চেনে না, এই জিনিসটা সর্বসময়ে যে সত্য এমনটা না। এবং আমরা আমাদেরকে নিজেদেরকে এত খারাপ কথা বলি যে আমাদের আসলে জানা নাই যে আমাদের কত ধরনের বর্ণিল ইতিহাস আছে। আমি মনে করি যে আমার অডিয়েন্সের অনেকে হয়তো জানতেন যে ইনারা 4 জন বাংলাদেশের নাগরিক, কিন্তু হতে পারে যে কেউ কেউ এটা নতুন তথ্য হিসেবে পাবেন। এবং তাদের মনে রাখা উচিত যে বাংলাদেশের মতন ছোট্ট একটা দেশের নাগরিক ছিলেন মোহাম্মদ আলী এবং আরও অনেকে। সুতরাং বাংলাদেশ যে একেবারে একটা পুরাপুরি অখ্যাত একটা জিনিস, কেউ আসে না, কেউ চেনে না, তেমন না। বাংলাদেশে অনেক মানুষই আসছেন, অনেক মানুষই বাংলাদেশকে অনেক রিমার্ক করেছেন, যেগুলো আসলে কোনো একটা সময় সুযোগ পেলে আমি এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো যে কারা কারা বাংলাদেশকে চিনতেন এবং পজিটিভলি চিনতেন এবং পজিটিভলি কথা বলছেন। তবে আজকের মতন আমরা আলোচনার বেশি বাইরে না যাই, আজকের মতন এতটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতন বিদায়।